আমরা লাস্ট ক্লাসে আসলে হাইব্রিডাইজেশন পড়তেছিলাম এবং হাইব্রিডাইজেশনের এই ক্লাসে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে মেইনলি স্ট্রাকচার আঁকা দেখছি, কিভাবে আমরা স্ট্রাকচার আঁকতে পারি। আজকে ক্লাসে হচ্ছে আমরা হাইব্রিডাইজেশনের যে বাকি আলোচনাগুলো আছে মোটামুটি সেই আলোচনাগুলো আমরা কভার করে ফেলবো। সো আজকের ক্লাসে পড়বো হচ্ছে আমরা টাইপস অফ হাইব্রিডাইজেশন এবং হাইব্রিডাইজেশন বা সংকরণের সাথে রিলেটেড তোমার যে জিওমেট্রি বা শেপ এবং এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ এগুলো কত হবে কোন কোন হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিটেলসে কথা বলবো। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমার টাইপস অফ হাইব্রিডাইজেশন, টাইপস অফ হাইব্রিডাইজেশন বা সংকরায়নের প্রকারভেদ। সো মেইনলি কি কি ধরনের সংকরায়ন আছে। সো প্রথমে আমরা যে সংকরায়নের কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া এসপি সংকরায়ন। সো প্রথম সংকরায়নটা হচ্ছে ভাইয়া এসপি সংকরায়ন বা এসপি হাইব্রিডাইজেশন। সো এসপি হাইব্রিডাইজেশন কি ছিল ভাইয়া? তোমরা জানো যে একটা এস এবং তোমার একটা পি, এই একটা এস এবং একটা পি এই দুইটা বিশুদ্ধ অরবিটাল এরা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া দুইটা সংকর এসপি অরবিটাল তৈরি করে, যাতে প্রত্যেকের নামই হচ্ছে এসপি ভাইয়া। একটা উদাহরণ কি ছিল, আমরা যে উদাহরণের কথা বলছি বেরিলিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ভাইয়া এসপি সংকরায়ন। যাদের আকারটা কিরকম ছিল, এই যে আমাদের বেরিলিয়ামের দুইটা হাইব্রিড অরবিটাল, এটা একটা এসপি হাইব্রিড অরবিটাল ভাইয়া, এটা একটা এসপি হাইব্রিড অরবিটাল ভাইয়া। এদের সাথে তোমার তুমি চাইলে হচ্ছে হাইব্রিড অরবিটাল তো হচ্ছে বড় লোব ছোট লোব দুইটা একসাথে দেখানো যায়। সো এটা একটা বড় লোব ভাইয়া, এটা একটা ছোট লোব, ঠিক আছে। সো তুমি চাইলে ছোট লোবটাও দেখাতে পারো, এই হাইব্রিড অরবিটালের ছোট লোব এটা আর এই হাইব্রিড অরবিটালের ছোট লোব এটা ভাইয়া। আচ্ছা আমি একটা ডিফারেন্ট কার্সর নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে ক্লাসটা। একটা সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের বড় লোবটা আর এটা হচ্ছে ভাইয়া আমাদের ছোট লোবটা, ঠিক আছে। বেরিলিয়াম দুইটা হাইব্রিড অরবিটাল, এটা একটা এসপি হাইব্রিড অরবিটাল ভাইয়া, এটা একটা এসপি হাইব্রিড অরবিটাল। সো এখন এখানে তোমার ক্লোরিন যুক্ত থাকবে, ক্লোরিন তার অসংকরিত পি অরবিটাল দিয়ে যুক্ত থাকবে। এটা একটা ক্লোরিন ভাইয়া, এখানে আরেকটা ক্লোরিন তার অসংকরিত পি অরবিটাল যুক্ত থাকবে ভাইয়া। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা এইটুকু দেখছি। এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, এই আকৃতিটা কি? এটা একটা সরলরেখা অবস্থান করতেছে না ভাইয়া? সো আমি যদি মাঝখান দিয়ে তোমার হচ্ছে একটা সরলরেখা আঁকি, বুঝতে পারতেছে পুরো অ্যাঙ্গেলটাই আসলে তোমার একটা সরলরেখার উপর অবস্থান করতেছে পুরো স্ট্রাকচারটা। তাই এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ভাইয়া সরল রৈখিক, ঠিক আছে। এই স্ট্রাকচারটার নাম ভাইয়া হচ্ছে সরল রৈখিক এবং এদের মধ্যে অবশ্যই একটা বন্ধন কোণ আছে ভাইয়া। বন্ধন কোণটা কি? দেখো এদের মধ্যে অবশ্যই একটা বন্ধন কোণ আছে। সো বন্ধন কোণটা তোমরা দেখতেই পারতেছো আসলে এখানে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণটা আসলে ভাইয়া 180 ডিগ্রি, ঠিক আছে। সো এসপি সংকরণের ক্ষেত্রে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাইয়া। এসপি সংকরণ যাদেরই হবে তাদের আকৃতিটা হবে তো ভাইয়া তোমার সরল রৈখিক, ঠিক আছে, স্ট্রেট লাইন সরল রৈখিক হবে। আর এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হবে ভাইয়া 180 ডিগ্রি। সো তোমরা দেখে বুঝতে পারতেছো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে ভাইয়া 180 ডিগ্রি। সো এটা অবশ্যই ভাইয়া তোমাকে মাথায় রাখতে হবে এসপি সংকরণের ক্ষেত্রে। এরা সরল রৈখিক আকৃতির এবং এদের বন্ড অ্যাঙ্গেলটা ভাইয়া 180 ডিগ্রি। এরপর আসে হচ্ছে sp2 সংকরণ। আমরা এরপর sp2 সংকরণে আসি। সো আমরা আজকে বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড স্ট্রাকচার বা শেপ নিয়ে কি রকম হবে সেটা নিয়ে বেশি কথা বলবো। সো আমরা যদি sp2 সংকরায়নে আসি ভাইয়া, sp2, সো sp2 সংকরায়ন। সো এটা একটু খেয়াল করো ভাইয়া, sp2 সংকরায়নের ক্ষেত্রে বিষয়টা কি রকম। sp2 সংকরায়নে ভাইয়া তোমাদের মনে আছে যে আসলে একটা s, তোমার একটা বিশুদ্ধ s অরবিটাল এবং ভাইয়া দুইটা বিশুদ্ধ p অরবিটাল, ঠিক আছে। একটা s এবং তোমার দুইটা বিশুদ্ধ p অরবিটাল এরা ওভারল্যাপ করে ভাইয়া sp2 সংকরিত তিনটা অরবিটাল তৈরি করবে। সো এটা একটা sp2 সংকরিত অরবিটাল ভাইয়া, এটা একটা sp2 সংকরিত অরবিটাল, এটা একটা sp2 সংকরিত অরবিটাল। অর্থাৎ একটা বিশুদ্ধ s অরবিটাল এবং দুইটা বিশুদ্ধ s অরবিটাল এরা মিলেমিশে একাকার হয়ে তোমার তিনটা সংকর হাইব্রিড অরবিটাল তৈরি করবে, যেটা sp2। এখন দেখো ভাইয়া, আমরা তো sp সংকরণের ক্ষেত্রে দেখলাম আকৃতিটা কিরকম ছিল আমাদের সরল রৈখিক, এবং sp2 সংকরণের ক্ষেত্রে আকৃতিটা কিরকম হবে। এখন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে ভাইয়া, আকৃতি কিরকম হবে এটা যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে ভাইয়া সর্বনিম্ন বিকর্ষণ, ঠিক আছে। তোমরা দেখতে পারতেছো এই অবস্থাতে থাকলে শুধুমাত্র দুইটা বন্ড তাদের মধ্যে সর্বনিম্ন বিকর্ষণে থাকে, অর্থাৎ সর্বোচ্চ যত দূরে যাওয়া পসিবল বিকর্ষণটা তত সর্বনিম্ন হবে। আর বিকর্ষণ নিম্ন ভাইয়া তার মানে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মানটা নিম্ন হবে। তোমরা তো জানো যে আসলে বন্ড গঠন করে কেন, যাতে স্থিতিশক্তি নিম্ন করতে পারে। সকল যৌগই হচ্ছে তারা বন্ড তৈরি করে আসলে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মানটাকে কমানোর জন্য। সো তাদের মধ্যে যদি বিকর্ষণটা কম হয়, বিকর্ষণ কম মানে তাদের মধ্যে স্থিতিশক্তির পরিমাণটা কম। সো তারা আসলে এমন দূরে যে থাকতে যাবে যে তাদের মধ্যে পটেনশিয়াল এনার্জি বা ভাইয়া বিকর্ষণ শক্তির বা স্থিতিশক্তির মানটা সর্বনিম্ন হয়। এই জন্য ভাই দেখতেই পারতেছো আমাদের সরল রৈখিক আকৃতিতে তোমার বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, এটাতেই তোমার হচ্ছে বিকর্ষণটা সর্বনিম্ন হবে। সো এটা গেল ভাইয়া, সবাই বুঝছি আমরা এই পর্যন্ত এটার ক্ষেত্রটা বুঝছি। আচ্ছা আমরা বুঝে থাকি। এখন আসলে হচ্ছে এসপি সংকরায়ন। এসপি সংকরায়নের ক্ষেত্রে ভাইয়া তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো তোমার আকৃতিটা কিরকম হবে।
সো আমাদের এসপি সংকরণে একটা এক্সাম্পল বলো তো ভাইয়া, কারো কি মনে আছে? এসপি সংকরণে একটা এক্সাম্পল। ইথিন। ইথেন, হ্যাঁ ইথেন একটা এক্সাম্পল, ইথিন একটা এক্সাম্পল ভাইয়া, বাট আমরা আরো সিম্পলিফাইড এক্সাম্পলে যাচ্ছি। ধরো BF3। সো BF3 এর ক্ষেত্রে কি হয় ভাইয়া? সো BF3 এর ক্ষেত্রে তোমার আকৃতিটা কি রকম হয় দেখো, বোরনকে আমরা সেন্টারে রাখবো ভাইয়া। সেন্টারে রেখে তোমাদের অবশ্যই তোমরা অনেকে আমাকে হচ্ছে SW যখন পাঠাইছো তখন তোমরা বোরনের আকৃতিটা অনেকে এইভাবে আঁকছো। এখানে একটা হাইব্রিড অরবিটাল দিছো ভাইয়া, এখানে একটা হাইব্রিড অরবিটাল দিছো ভাইয়া, এখানে একটা হাইব্রিড অরবিটাল দিছো। এখন তুমি ফ্লোরিনের পি অরবিটাল গুলোকে এইভাবে দেখাইছো, এখানে দেখাইছো এইভাবে, আর এখানে ফ্লোরিনের একটা পি অরবিটালকে দেখাইছো। এটা মোটো ভাইয়া কারেক্ট স্ট্রাকচার না, কারণ এটাতে যে পটেনশিয়াল এনার্জি থাকবে তার থেকেও নিম্ন পটেনশিয়াল এনার্জি গেইন করা পসিবল ছিল এই স্ট্রাকচারটার। সো এখানে কি রকম হবে ভাইয়া? আচ্ছা তোমরা কি কেউ গ্রুপে জানাইছো ভাইয়া? হ্যালো, ডিসকানেক্টেড দেখে যে আমি অনেকে লিভ নিয়ে নিছে, তোমরা কি বলছো গ্রুপে? জি ভাইয়া। ভাই আমি তো বলে দিছি। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে। তোমার দেখো তাহলে আকৃতিটা ওরকম তোমার হবে না, কারণ ভাইয়া ওখানে আসলে সর্বোচ্চ দূরে যতটুকু দূরে যাওয়ার মানে পসিবিলিটি ছিল ততটুকু দূরে আসলে যেতে পারে নাই। সো তোমার এরকম আকৃতিটা কিরকম হবে, বোরন এখানে থাকবে অবশ্যই, তোমার অরবিটাল গুলো অবশ্যই ভাইয়া এখানে একটা অরবিটাল থাকবে। তোমরা তো জানো ভাইয়া এখানে যদি একটা সার্কেল কমপ্লিট করো তুমি, আচ্ছা আমি যদি আগে অরবিটাল গুলো কমপ্লিট করি, এখানে একটা অরবিটাল আঁকলা বোরনের, এখানে একটা অরবিটাল আঁকলা বোরনের। হ্যাঁ একটা জিনিস চিন্তা করো, তোমার আগের ক্ষেত্রে কি হয়েছিল ভাইয়া, আগে যখন তুমি বোরন এখানে আঁকছিলা তোমার এখানে একটা হাইব্রিড অরবিটাল ছিল, এখানে একটা হাইব্রিড অরবিটাল ছিল, এখানে একটা হাইব্রিড অরবিটাল ছিল। এর চেয়ে দূরে দূরে যাওয়া পসিবল ছিল না ভাইয়া? এই অরবিটালটা আসলে এটার সাথে বিকর্ষণ করে এখানে যাওয়া পসিবল ছিল, এবং এটা আসলে বিকর্ষণ করে তোমার এখানে যাওয়া পসিবল ছিল, মানে ম্যাক্সিমাম যত দূরে যাওয়া যায়। তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই সার্কেলটার পুরো সার্কেলটার অ্যাঙ্গেল হচ্ছে তোমার 360 ডিগ্রি। তাহলে বুঝতে পারতেছো ভাইয়া এটা যেহেতু 3 ভাগ করতেছে, তোমার এই অ্যাঙ্গেলটা হবে ভাইয়া 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে ভাইয়া 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে ভাইয়া 120 ডিগ্রি। তাহলে তো 3 × 120 360 ডিগ্রি হলো ভাইয়া পুরো সার্কেলটার। সো এখানে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণটা হচ্ছে তোমার 120 ডিগ্রি করে। এখানে এই বন্ধনের সাথে এই বন্ধনের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, এই বন্ধন এই দুটার মধ্যে 120 ডিগ্রি, এই দুটার মধ্যে 120 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, প্রত্যেকটা তোমার হাইব্রিড অরবিটালের মধ্যে বন্ধন কোণ হবে ভাইয়া 120 ডিগ্রি। তাহলে ভাইয়া দেখো তোমার বিকর্ষণটা সর্বনিম্ন হয় এখানে, এই স্ট্রাকচারটা সবচেয়ে বেশি স্টেবল ভাইয়া। সো এটা হচ্ছে তোমার sp2 হাইব্রিড অরবিটাল, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2। তিনটা sp2 এর মধ্যে ভাইয়া বন্ধন কোণ, এটার সাথে এটার বন্ধন কোণ 120, এটার সাথে এটার বন্ধন কোণ 120, এটার সাথে এটার বন্ধন কোণ ভাইয়া 120। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ভাইয়া, এটা তো গেল বন্ধন কোণের ব্যাপার, আগের ক্ষেত্রে ছিল 180 ডিগ্রি ভাইয়া, এবার হচ্ছে 120। এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে ভাইয়া সেটা হচ্ছে এই যে হাইব্রিড অরবিটাল গুলো আছে ভাইয়া তারা অবশ্যই একই প্লেনে অবস্থান করবে ভাইয়া, একই তলে অবস্থান করবে, একই তলে। মানে ধরো এটা হচ্ছে তোমার, দেখতে পারতেছো, আশা করি দেখতে পারতেছো, এটা একটা তল, ঠিক আছে ভাইয়া, তোমার তিনটা অরবিটালে এই একই তলে অবস্থান করতেছে, ঠিক আছে, তোমরা কি দেখতে পারতেছো? এটা দেখাতে যাচ্ছি। তবে জি ভাইয়া। জি ভাইয়া। এই প্লেনেই তোমার হচ্ছে তিনটা অরবিটাল অবস্থান করতেছে, এইভাবে তিনটা অরবিটাল অবস্থান করতেছে একই প্লেনের ভিতরে ভাইয়া। এবং দেখো এখানে ত্রিভুজের মতো তিনটা বাহু আছে, এই আকৃতিটার নাম হচ্ছে ভাইয়া, যেহেতু একই তলে অবস্থান করতেছে তাই বলতেছে সমতলীয়। সো আমি আকৃতিটার নাম লিখতেছি, এদের আকৃতিটার নাম হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার। কারণ তিনটা বাহু আছে ভাই এই জন্য ত্রিভুজাকার বলতেছে, আর তারা আসলে একই তলে অবস্থান করতেছে এই জন্য বলতেছে সমতলীয়, ঠিক আছে ভাইয়া, সমতলীয় ত্রিভুজাকার। এটা হচ্ছে এদের আকৃতির নাম, সমতলীয় ত্রিভুজাকার। আচ্ছা ভাইয়া এটা হলো তাহলে সমতলীয় ত্রিভুজাকার, এবং এদের মধ্যে বন্ধন কোণটা হলো ভাইয়া 120 ডিগ্রি। তাহলে এটা গেল ভাইয়া আমাদের sp2 সংকরায়নের কনসেপ্ট, যেখানে বন্ধন কোণ এবং বন্ধন আকৃতি, এই বিষয়টা আশা করি সবার ক্লিয়ার যে কেন এটা সমতলীয় ত্রিভুজাকার হলো। তুমি যদি বোরনের স্ট্রাকচারটা কোনো কারণে এইভাবে আঁকো, সেখানে সেন্টারে বোরন রাখলাম, বোরনে এখানে তুমি অরবিটাল রাখলা, এখানে অরবিটাল রাখলা, এখানে অরবিটাল রাখলা, এটা কিন্তু ভাই মোটো অ্যাকসেপ্টেড না, কারণ এর থেকে দূরে দূরে আসলে হাইব্রিড অরবিটাল গুলো থাকতে পারতো এখানে। সো এটাই হচ্ছে সেটা সর্বোচ্চ কত দূরে দূরে অবস্থান করতেছে। তুমি দেখো এখানে 120 ডিগ্রি কোণ করলে তাদের মধ্যে দূরত্বটা সর্বোচ্চ হয়, এবং বন্ধন তোমার বিকর্ষণের মানটা সর্বনিম্ন হয়। যেহেতু বিকর্ষণের মানটা সর্বনিম্ন হয় এই স্ট্রাকচারটা তোমার সবচেয়ে বেশি স্টেবল, এবং এটা হচ্ছে ভাই 120 ডিগ্রি সমতলীয় ত্রিভুজাকার। তাহলে এটা গেল আমাদের sp2 সংকরণ। এরপরে ভাই আসি আমরা sp3 সংকরণের ক্ষেত্রে। সো sp3 সংকরণের বিষয়টা কিরকম হবে একটু আমরা আসি। sp3 সংকরণ, সো sp3 সংকরণটা হবে ভাইয়া sp3 সংকরণ। সো sp3 সংকরণের ক্ষেত্রে বিষয়টা বুঝি ভাইয়া, সেটা হচ্ছে তোমার দেখো sp3 সংকরণে কি হয় ভাইয়া, একটা s
একটা বিশুদ্ধ s অরবিটাল আর তিনটা বিশুদ্ধ p অরবিটাল এরা ওভারল্যাপ করে। এরা ওভারল্যাপ করে কি করে ভাইয়া, চারটা হাইব্রিড অরবিটাল তৈরি করে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, সো চারটা হাইব্রিড অরবিটাল তৈরি করে sp3 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 sp3, ঠিক আছে ভাইয়া? একটা s এবং তিনটা p, একটা বিশুদ্ধ s অরবিটাল, তিনটা বিশুদ্ধ p অরবিটাল, এরা ওভারল্যাপ করে তোমার ভাইয়া চারটা সংকর হাইব্রিড অরবিটাল তৈরি করে sp3। এক্সাম্পল কি ছিল আমাদের মিথেনে। সো মিথেনের স্ট্রাকচারটা ভাইয়া কখনো কিন্তু এভাবে আঁকতে যাও না। মিথেনে কিন্তু ভাই একটা প্লেনে অবস্থান করে না, চারটা হাইব্রিড অরবিটাল কিন্তু ভাই একটা প্লেনে অবস্থান করে না। এটা মাথায় রেখো, মিথেনের স্ট্রাকচার মোটেও এটা হবে না। মিথেনে কিন্তু ভাই চারটা অরবিটাল, চারটা হাইব্রিড অরবিটাল একই প্লেনে থাকে না। সো মোটেও এটা এক্সেপ্টেড কোনো স্ট্রাকচার না ভাইয়া। মিথেন তোমার 3 ডাইমেনশনালি থাকে, মিথেনের যে হাইব্রিড অরবিটাল গুলো। মিথেনের এই বিশেষ আকৃতি, আমি যদি মিথেনটা আঁকি, সো মিথেনের হাইব্রিডাইজেশন ডায়াগ্রাম যদি আঁকি আমরা, অরবিটাল ডায়াগ্রাম, তাহলে এটা হচ্ছে মিথেনের একটা সংকর অরবিটাল ভাইয়া। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝো ভাইয়া, সেটা হচ্ছে আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে ডায়াগ্রামটা দেখাচ্ছি মিথেনের। সো এটা একটা সংকর অরবিটাল ভাইয়া, এটা একটা সংকর অরবিটাল, এটা একটা সংকর অরবিটাল, আর ভাইয়া এটা একটা সংকর অরবিটাল। এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হবে ভাইয়া 109.5 ডিগ্রি। এদের প্রত্যেকের মধ্যে, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা ভাইয়া 109.5 ডিগ্রি। আর প্রত্যেকের সংকরায়ন তো বুঝতে পারতেছো, sp3 sp3 sp3, প্রত্যেকের সংকরায়ন ভাইয়া sp3। এই আকৃতিটার নাম হচ্ছে ভাইয়া টেট্রাহিড্রাল, বা বাংলায় যদি বলি চতুস্তলকীয়, চতুস্তলকীয়। আচ্ছা, আমি একটা কালার দিয়ে লিখি, এটা আকৃতিটা হচ্ছে আমাদের চতুস্তলকীয়, চতুস্তলকীয়, বা ইংলিশে বলতে হচ্ছে টেট্রাহিড্রাল। সো টেট্রাহিড্রাল কেন বলতেছি ভাইয়া, এটা আমরা বলি এটা টেট্রাহিড্রাল বা চতুস্তলকীয়, এই কথাটা মানে কি ভাইয়া? সো তুমি যদি এটার একটু 3D ডায়াগ্রামটা যদি দেখি, সো আমরা একটু 3D ডায়াগ্রামটা দেখি, অর্থাৎ এই চিত্রটা যদি দেখি, তাহলে এই চিত্রটা দেখে খেয়াল করো ভাইয়া, তোমার হচ্ছে মিথেনের স্ট্রাকচার তুমি দেখতে বুঝতে পারতেছো ভাই, এটা কোনোভাবে চারটা হাইব্রিড অরবিটাল তোমার একই প্লেনের মধ্যে নাই। সো তুমি এখানে কি করলা ভাইয়া, কর্নার যে হাইড্রোজেন গুলো আছে এদেরকে কানেক্টেড করলা। এদেরকে কানেক্টেড করার পর তুমি একটু দেখো ভাইয়া এখানে চারটা তল দেখা যাচ্ছে কিনা, বা চারটা ফেস দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু আমার সাথে দেখো। সো এইটা একটা ফেস বলা যায় না ভাইয়া, বাইরের দিকে এটা একটা ফেস, এটাকে একটা ফেস বলা যায় না ভাইয়া, এটা একটা ফেস। তোমার ঠিক সামনে যদি এই দুইটা ফেস থাকে, এখানে যদি দুইটা ফেস থাকে, তোমার ওই পাশেও কি এখানে একটা ফেস আর এদিকে একটা ফেস থাকবে না ভাইয়া, যেটা দেখা যাচ্ছে না ওইটা ওই পাশে আছে। চারটা ফেস না ভাইয়া, চারটা তল দেখা যাচ্ছে না এখানে, তুমি যদি জি এগুলো ভাইয়া। করো ভাইয়া, এই জন্য জি। এটাকে বলা হচ্ছে টেট্রাহিড্রাল, চার ফেস ওয়ালা, চারটা তল দেখা যাচ্ছে, ঠিক আছে? বাংলা হচ্ছে চতুস্তলকীয়। এরকম আরেকটা স্ট্রাকচার আছে, কিছুক্ষণ পর দেখবো আমরা, সেটা হচ্ছে অষ্টতলকীয়। এখানে মেইনলি ভাইয়া চারটা তল দেখা যাচ্ছে। আমি কিছুক্ষণ পর তোমাদের একটু অ্যানিমেশন দেখাবো, তখন বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। তাহলে এখানে ভাইয়া তোমার বন্ধন কোণটা হচ্ছে 109.5 ডিগ্রি, আর আকৃতি হচ্ছে চতুস্তলকীয় ভাইয়া। কিন্তু ভাই এখানে একটা কথা মাথায় রাখতে হবে, তোমার সংকরায়নের একটা লিমিটেশনস আছে। লিমিটেশনসটা কি ভাইয়া? সংকরায়নের ক্ষেত্রে এরকম কাহিনী হতে পারে, তোমার আসলে এই যে তোমার কোণটা আছে, তুমি দেখবা যে sp3 সংকরায়িত হওয়ার পরও তোমার বন্ড অ্যাঙ্গেলটা 109.5 নাই। 109.5 না থেকে সেটা হয়ে গেছে 107, কোনো সময় দেখবে 104.5, যেমন অ্যামোনিয়া এবং হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে। সেখানে ভাইয়া নতুন একটা থিওরি চলে আসে, সেটা হচ্ছে VSEPR, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। সো ওইটা পড়ানোর পর অ্যাকচুয়ালি হচ্ছে আমি এই বন্ড অ্যাঙ্গেল মানে এক্সেপশন, যে জিনিসগুলো একটু আলাদা করে মনে রাখতে হবে, অর্থাৎ নতুন একটা থিওরি লাগবে, সেই জিনিসগুলো আবার যখন পড়াবো তখন বিষয়টা ক্লিয়ার হবে, যে লোন পেয়ারের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কিভাবে কাজ করতেছে, এবং সেখানে তোমার আকৃতিটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং বন্ড অ্যাঙ্গেলে কিভাবে চেঞ্জ আসতেছে, ওটা একটু ডিফারেন্ট কেস। ওটা আসলে এই হাইব্রিডাইজেশন থিওরি ব্যাখ্যা করতে পারে না, ওটার জন্য নতুন আরেকটা থিওরি দরকার, VSEPR, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। আচ্ছা, সো এটা ভাইয়া তোমার মিথেনল স্ট্রাকচার গেল, আমরা sp3 পর্যন্ত শিখলাম, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত sp3 পর্যন্ত দেখছি। এখন যদি আমরা কিছু নতুন, যেমন sp3d এটাতে আসে, এটা তো 3 নাম্বার গেল আমাদের। এখন 4 নাম্বার পয়েন্ট sp3d সম্পর্কে জানবো। সো আমি স্ট্রাকচার লিখি sp3d। সো আমরা দেখবো sp3d সংকরায়ন। সো এটা কি হবে ভাইয়া, কেউ কি বলতে পারবো এখানে আসলে কোন কোন পিওর এবং অরবিটাল গুলো মিশ্রিত হচ্ছে, মানে কোন কোন অরবিটাল গুলো আসলে মিলেমিশে একাকার হয়ে sp3d তৈরি করতেছে? তো বলো তো কেউ একজন। ভাই ভাইয়া। একটা এস, একটা তিনটা এস, পি আর একটা ডি। একটা এস, তিনটা পি আর একটা ডি। সো একটা এস ভাইয়া, তারপর হচ্ছে তিনটা পি, একটা এস, তিনটা পি, আর ভাইয়া একটা ডি, এরা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া দেখো এখানে 5টা বিশুদ্ধ অরবিটাল মিশে গেছে, তার মানে অবশ্যই ভাইয়া এখানে 5টা সংকর অরবিটাল তৈরি করবে, একটা দুইটা তিনটা চারটা 5টা। সো এখানে ভাইয়া sp3d 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 sp3d। সো ভাই আমরা এক্সাম্পলের কথা যদি বলি, এটা হতে পারে PCl5 এর ক্ষেত্রে sp3d।
সো এটার আকৃতি কিরকম হবে সেখানে আমরা আসতেছি। ধরো পিসি ফসফরাসে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, সো 1s2 2s2 2p6 3s2 3p3 ভাইয়া। সো তুমি একটু 3s2 টাকে দেখো, ভ্যালেন্সিয়াল বা যোজিত স্তরের যদি আমরা এখানে বক্স করে স্পেশাল করে একটু মিনাসটাকে দেখাই, এখানে ভাইয়া হচ্ছে পিতে দেখো হুন্ডের নীতি অনুসারে তোমার হচ্ছে সর্বাধিক অযুগ্ম অবস্থা থাকবে। সো সর্বাধিক অযুগ্ম অবস্থা রাখলাম আমরা। আচ্ছা, এখন ভাইয়া দেখো এখানে ফসফরাসের সাথে 5টা ক্লোরিন যুক্ত আছে, এটা তো এক্সাম্পল একটা। ফসফরাসের সাথে তোমার 5টা ক্লোরিন যুক্ত আছে, কিন্তু তোমার ভাই এখানে কিন্তু 5টা অযুগ্ম ইলেকট্রন নাই। তোমার এখানে আছে হচ্ছে তোমার, দেখো এখানে তুমি দেখতে পারতেছো 3টা অযুগ্ম আছে, একটা পেয়ার্ড আছে। সো তোমার অবশ্যই এখানে ফসফরাসকে এক্সাইটেড করতে হবে। সো ভাইয়া তুমি যদি ফসফরাসকে এক্সাইটেড করো, ফসফরাসের কি হবে, এই এস এর একটা ইলেকট্রন জাম্প করে তোমার পিতে চলে যাবে ভাইয়া। সো এখন ফসফরাসকে এক্সাইটেড করলাম, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে, দেখো পিতে তো যেতে পারবে না ভাইয়া, পিতে তো জায়গা নাই। সো তোমার কোথায় যাবে ভাই, এখানে দেখো ফাঁকা ডি অরবিটাল আছে, তোমার এখানে ফাঁকা ডি অরবিটাল উপস্থিতি আছে, একটা, তারপরে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তোমরা তো জানো ডি উপশক্তি স্তরে 5টা ডি অরবিটাল থাকে। সো এখানে তো ভাইয়া পিতে আর ঢুকবে না, সে যাবে আসলে ডিরেক্ট, তা তো আনপেয়ার্ড করা লাগবে। সে যদি পিতে ঢুকে তা তো সেই পেয়ার্ডই হলো না, এখানে তো আর আনপেয়ার্ড হলো না। সো সে আনপেয়ার্ড করতে হবে তাকে, সে চলে গেল ভাইয়া লাফ দিয়ে ডিতে, অর্থাৎ ধরলাম এটা 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, যাই হোক যে কোনো একটা অরবিটাল, মানে ডি এর যে কোনো একটা অরবিটাল। সো ভাই এখানে কি হলো দেখো, তোমার এই যে এস, এস এ তোমার একটা ইলেকট্রন হয়ে গেল, আর এখানে ভাইয়া তোমার পিতে 3টা আছে, পিতে 3টা ইলেকট্রন আছে তোমার অযুগ্ম অবস্থায়, আর এখানে একটা ইলেকট্রন চলে গেল ভাই, একটা, দুইটা, তারপরে 3টা, 4টা, 5টা। সো এখানে একটা ইলেকট্রন চলে গেল। সো ভাইয়া দেখো তোমার এখানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো। সো এখানে দেখতে পারতেছো তোমরা টোটাল 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, টোটাল 5টা আনপেয়ার্ড ইলেকট্রন। সো এরা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া কি তৈরি করবে, 5টা হাইব্রিড অরবিটাল তৈরি করবে। তোমরা দেখতে পারতেছো এটাই আসলে তোমার 5টা হাইব্রিড অরবিটাল তৈরি করবে, মিলেমিশে একাকার হয়ে 5টা হাইব্রিড অরবিটাল তৈরি করতেছে ভাইয়া। সো এটা তো গেল কিভাবে তোমার 5টা হাইব্রিড অরবিটাল তৈরি হলো, এটা তো বুঝলা ভাইয়া, সবার ক্লিয়ার তাহলে এই ধারণাটা? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ভাইয়া আমরা কিন্তু এখনো স্টিল শেপ নিয়ে কথা বলিনি, এটা আকৃতি কিরকম হবে, আমরা বন্ড অ্যাঙ্গেল নিয়ে কথা বলি নাই, বন্ধন কোণ নিয়ে কথা বলি না, এখন আমরা এটা নিয়ে কথা বলবো, PCl5 এর বন্ড অ্যাঙ্গেল কত হবে। দেখা যায় যে ভাইয়া তাদের আকৃতিটা হয় এরকম, এদের আকৃতি বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় আকৃতি। সো আমরা একটু আকৃতিটা দেখি, পরের স্লাইডে চলে যাই। ধরো এই আকৃতিটা কিরকম হয় ভাইয়া, সেটা হচ্ছে তোমার একই প্লেন, এটা হচ্ছে একটা প্লেন ভাইয়া, এটা একটা প্লেন। তোমরা বাসায় কলম দিয়ে এক্সপেরিমেন্টটা করতে পারো। তুমি কি করবা ভাইয়া, 3টা কলমকে এভাবে এই অর্ডারে সাজাও, 3টা কলমকে, এখানে একটা কলম রাখবা ক্লাসে পড়ারকে, এখানে একটা কলম রাখবা ভাইয়া, এখানে একটা কলম রাখবা। সো তুমি 3টা কলমকে ভাইয়া একই প্লেনের উপর রাখলা, তোমার পড়ার টেবিলে রাখলা 3টা কলমকে ভাবে। সো এখানে একটা কলম, এদিকে একটা কলম ভাইয়া, এদিকে একটা কলম, 3টা কলমকে তুমি একই পড়ার টেবিলে রাখলা তলের উপর। তাহলে ভাইয়া এটা অবশ্যই তুমি বুঝতে পারতেছো একই প্লেনে অবস্থান করতেছে, একই তলে অবস্থান করতেছে ভাইয়া। এখন তুমি কি করো ভাইয়া, এই যে তোমার ধরো এখানে তো তুমি একটা ফসফরাসকে, ফসফরাস থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে, আরো তো বেশ কিছু পরমাণু তোমার যৌগের আসলে sp3d হয়। সো তোমার মাঝখানে যে কোনো একটা তোমার মৌলের উপস্থিতি থাকতে পারে। এরপরে কি করবা ভাইয়া, তোমার তো এই প্লেনটা হলো, ঠিক আছে, এই প্লেনের মধ্যে তুমি 3টা কলম রাখলা, রাখার পর একটা কলমকে ভাইয়া উপরে রাখবা, তোমরা আশা করি দেখতে পারতেছো না? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। 5টা জি হাইব্রিড ভাইয়া। সো 3টাকে রাখলা ভাইয়া একই প্লেনের উপর, একটাকে রাখলা তুমি প্লেন থেকে বাইরের দিকে উপরের দিকে, আর একটাকে রাখলা ভাইয়া প্লেন থেকে নিচের দিকে। আই গেস তোমরা দেখতে পারতেছো প্লেন থেকে নিচের দিকে, ঠিক আছে? সবাই ধরতে পারছো তাহলে ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে তোমার একটা হবে প্লেন থেকে উপরের দিকে, প্লেন থেকে উপরের দিকে ভাইয়া। এগুলো সবই কিন্তু বোঝার জিনিস ভাই, এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না তোমাদেরকে। একটা হচ্ছে প্লেন থেকে বাইরের দিকে ভাইয়া, আর একটা হচ্ছে মানে উপরের দিকে, একটা হচ্ছে প্লেন থেকে নিচের দিকে। এখন ভাইয়া তুমি নিজে আসলে বন্ড অ্যাঙ্গেল গুলো বলতে পারবা। সো তোমরা একটু কমন সেন্স থেকে বলো তো ভাইয়া, একই প্লেনে অবস্থিত এই মানে এদের মধ্যকার বন্ধন কোণটা কত হতে পারে এখানে, তোমরা একটু বলো তো। 120। হ্যাঁ ভাইয়া, 120 ভাইয়া। 120 ডিগ্রি এক্স্যাক্টলি। 120 ভাইয়া। হ্যাঁ 120, কারণ 360 কে তুমি 3 দিয়ে ভাগ করো ভাইয়া, তোমার হবে 120 ডিগ্রি, 360 কে 3 দিয়ে ভাগ করলে তো 120 হয়। সো এই এদের দুইজনের মধ্যে মানে এদের মধ্যে কোনগুলো তোমার হবে ভাইয়া 120, এদের মধ্যে কোনটা হবে ভাইয়া 120, আর ভাইয়া এদের মধ্যে কোনটা হবে ভাইয়া 120। এখন ভাইয়া এর সাথে এর কোনটা কত হবে, তোমরা দেখতে পারতেছো যে কোনো 3টা অরবিটালের সাথে আসলে এদের সাথে লম্বভাবে যারা আছে ভাইয়া তাদের কোনটা কত হচ্ছে 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি কোন না ভাইয়া, দেখো তো
জি ভাইয়া। আচ্ছা, জি তাহলে ভাইয়া 90 এদের ডিগ্রি। মধ্যে কোনটা হবে জি ভাইয়া। 90 ডিগ্রি? ঠিক আছে, এদের মধ্যে কোনটা হবে ভাইয়া 90 ডিগ্রি? তাহলে দেখো তোমার sp3d তে তোমাকে তিনটা কোণ মানে তোমার হচ্ছে তিনটা কোণ হবে 120 ডিগ্রি ভাইয়া, আর দুইটা কোণ হবে 90 ডিগ্রি। সো এটা হচ্ছে তোমার ভাইয়া sp3d এর ক্ষেত্রে এদের আকৃতিটা হচ্ছে ভাইয়া ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। সো দ্বিপিরামিডীয় কেন বলতেছি এটা আমি এখন এক্সপ্লেইন করতেছি। ত্রিভুজীয় ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় এদের আকৃতিটা ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। আচ্ছা, দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে। আচ্ছা, সো এটা হলো ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। তাহলে তুমি বন্ধন কোনটা বুঝলা, 120 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। এখন আকৃতিটা কেন বলতেছে আমরা ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, এটাকে কেন টেট্রাহিড্রা বললাম এটা আশা করি বুঝতে পারছো। এখানে তোমার চারটা ফেস বা চারটা তল দেখা যাচ্ছে, এই জন্য আমরা টেট্রাহিড্রা বলতেছি। এটাকে কেন সমতলে ত্রিভুজ আকার বললাম, কারণ আসলে এরা একই সমতলে অবস্থান করতেছে এবং তোমার ত্রিভুজের মতো তিনটা বাহু আছে, তাই ত্রিভুজ আকার বলতেছে। এটাকে সরলরেখা কেন বলতেছে, কারণ এই বনটা আসলে একই সরলরেখা বরাবর অবস্থান করতেছে এবং তাদের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা গেল। আমরা এখন এটাকে কেন ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় বলতেছি। আচ্ছা, ত্রিভুজীয় কেন বলতেছি, এটা আসলে প্রথম নামটা থেকে আসতেছে। তোমার একই তলে তুমি দেখতে পারতেছো, একই তলের ভিতরে আসলে ত্রিভুজের মতো একটা স্ট্রাকচার তৈরি করে আসছে, ত্রিভুজের তিনটা বাহুর মতো। তাই প্রথম কথাটা বললাম ভাই ত্রিভুজীয়, ঠিক আছে। এখন দ্বিপিরামিডীয় বা ইংলিশে হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো ত্রিভুজের ইংলিশ হচ্ছে ভাইয়া ট্রাইগোনাল, ট্রাইগোনাল। আর বি মানে হচ্ছে বাই, আর পিরামিডীয় হচ্ছে পিরামিডাল। সো ট্রাইগোনাল বাইপিরামিডাল, এটা হচ্ছে ইংলিশে বললে ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো এটা হচ্ছে টেট্রাহিড্রাল বললাম। সমতলীয় ত্রিভুজাকার হচ্ছে ভাইয়া ট্রাইগোনাল প্লেনার, প্লেনার মানে হচ্ছে একই সমতলীয়, ঠিক আছে। এটা হচ্ছে ভাইয়া ট্রাইগোনাল, ট্রাইগোনাল প্লেনার, ট্রাইগোনাল প্লেনার। সো প্লেনার মানে হচ্ছে সমতলীয় আর ট্রাইগোনাল মানে হচ্ছে ত্রিভুজীয়, ট্রাইগোনাল প্লেনার। আর এটা সরলরেখিক, বুঝতে পারতেছো ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো এখন ভাইয়া পিরামিডাল কেন বলতেছে তোমরা একটু মনে করে দেখো, একটু এখানে ধরো তোমাদের একটু বুঝাচ্ছি জিনিসটা। তুমি এখন কি করলা ভাইয়া, এদের যে প্রান্তগুলো আছে না ভাইয়া এগুলোকে কানেক্ট করো। সো আমি ধরো একটু ডিফারেন্ট কালার দিয়ে এখানে কানেক্ট করতেছি। এদেরকে যদি তুমি কানেক্ট করো, তোমরা যদি এখানে কানেক্ট করো, সো এটা একটা কানেকশন ভাইয়া, এইটা একটা কানেকশন ভাইয়া, এইটা একটা কানেকশন ভাইয়া। তাহলে দেখো তো ভাইয়া উপরে কি একটা পিরামিড পাইছো না, একটু ইমাজিন করে দেখো তো। তুমি যখন এই জায়গায় তুমি যখন এগুলোকে কানেক্ট করবা, কলম দিয়ে কানেক্ট করবে বাসায় বসে বসে, তাই দেখবে ভাই উপরে একটা পিরামিড আসছে। একটু ইমাজিন করো তো, ইমাজিন করে কি উপরে একটা পিরামিড পাচ্ছ না ভাইয়া, পিরামিড। জি ভাইয়া। জি ভাইয়া। উপরে একটা জি পিরামিড হয়েছে ভাইয়া। ভাইয়া, একটা পিরামিড। ঠিক তেমনি ভাবে ভাইয়া নিচেও তুমি তো সেম কাজটা ইমাজিন করতে পারো। সো এখানে একটা কানেক্ট করো ভাইয়া, এটাকে এটাকে কানেক্ট করো ভাইয়া, আর তোমার হচ্ছে এইটাকে কানেক্ট করো। সো নিচেও কিন্তু ভাইয়া সেম ভাবে একটা পিরামিড পাওয়া পসিবল, উপরে যেমনে পাইছো হ্যাঁ নিচেও কিন্তু পাওয়া পসিবল। সো যেহেতু তুমি উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, দুইটা পিরামিড পাচ্ছো, তাই এটাকে বাই পিরামিডাল বলা হচ্ছে। ট্রাইগোনাল বা ত্রিভুজীয় কেন, কারণ তুমি আসলে এই একটা প্লেনের মধ্যে ত্রিভুজ লাইক স্ট্রাকচার একটা পাইছো, ত্রিভুজের তিনটা বাহুর মতো, এই জন্য ত্রিভুজীয় বলা হচ্ছে, ট্রাইগোনাল বাই পিরামিডাল। সবাই বুঝছি ভাইয়া আকৃতি কেন এই নাম, কেন বন্ধন কোণ গুলো। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, নাইস, তাহলে সবাই বুঝে গেছে। এখন পরের আকৃতিটা আসি ভাইয়া। পরের আকৃতি হচ্ছে তোমার, এটা তো গেল sp3d, এখন আসো sp3d2। এটা একটু বুঝি, sp3d2। সো দেখো ভাইয়া sp3d2, সো sp3d2 সংকরায়ন বেসিক্যালি তোমার কি হবে ভাইয়া, একটা s। তোমার একটু বলো তো এখানে কি হবে sp3d2 তে। ভাইয়া একটা এস তিনটা পি আর দুইটা ডি। এক্স্যাক্টলি, একটা s তোমার তিনটা p, একটা s তিনটা p আর ভাইয়া দুইটা ডি। সো এরা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া তোমার sp3d2 তোমার পাঁচটা না ছয়টা সংকর অরবিটাল তৈরি করে। এটা একটা sp3d2, sp3d2 তোমার এরকম ছয়টা করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো এদের প্রত্যেকের নাম হচ্ছে ভাইয়া sp3d2, 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 ঠিক আছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা সংকর অরবিটাল তৈরি করে। এখন ভাইয়া তুমি যদি একটা এক্সাম্পল চাও, এটার এক্সাম্পল হতে পারে SF6, SF6। চলো দেখি ভাই SF6 কিভাবে এই কাজটা করতেছে। সো সালফারের পারমাণবিক সংখ্যা তোমাদের মনে আছে 16। দেন এদের ইলেকট্রোমিনাসটা দেখি 1s2 2s2 2p6 3s2 দেন হচ্ছে 3p4। সো ভাই দেখো 3s2 তে কি করতে পারি আমরা, এখানে হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন আছে। তুমি 3p4 এর কথাটা একটু চিন্তা করো ভাইয়া। সো 3p4 এ যে কাহিনীটা হচ্ছে একটা দুইটা, সো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, ঠিক আছে।
আচ্ছা, তোমার 3D এটা তো ফাঁকা হয়ে আছে। তুমি দেখো ভাই এখানে কয়টা আনপেয়ার্ড আছে? মাত্র দুইটা আনপেয়ার্ড আছে, ঠিক আছে? দুইটা আনপেয়ার দিয়ে তো ভাই তোমার কাজ হবে না, কারণ সালফার এখানে দেখো SF6, তোমার সালফারের সাথে 6টা ফ্লোরিন যুক্ত আছে। সো ভিভিটি কি বলে, তোমার বন্ড তৈরির জন্য অবশ্যই আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। এখানে 6টা ফ্লোরিন, তো এখানে অবশ্যই ভাই তোমাকে 6টা আনপেয়ার্ড ইলেকট্রন আনতে হবে। সো তুমি এখন সালফারকে এক্সাইটেড করবা। সালফারে তো 3D আছে, 3D 0 না, সালফারে তো 3D অরবিটাল উপস্থিতি আছে। সো ভাই এখানে সালফারকে তুমি এক্সাইটেড করো, তাহলে ভাই কি হবে, তোমার 3s থেকে ইলেকট্রন লাফ দিয়ে তোমার 3D তে চলে যাবে, আর 3D যে 3p যে পেয়ার ইলেকট্রনটা আছে ভাই, এটা লাফ দিয়ে তোমার 3D তে চলে যাবে। তাহলে দেখো ভাই এখানে একটা অরবিটাল, এখানে একটা অযুগ্ম অরবিটাল পাচ্ছো, এখানে পাচ্ছো তোমার এটা একটা। আচ্ছা, পি এর ক্ষেত্রে আমি দেখাই, এখানে তুমি পি আঁকলা, একটা দুইটা, সো একটা দুইটা তিনটা, আর 3D তে কয়টা ভাইয়া, দুইটা গেল। 3D তে তো তোমার ডি উপস্তরে তোমার 5টা অরবিটাল থাকে, সো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো দেখো ভাইয়া এটা তোমার কি তৈরি হলো, এটা হচ্ছে তোমার এই যে দুইটা জাম্প করে চলে গেল। সো এইটা একটা জাম্প করে ভাইয়া 3D তে আসলো ভাইয়া, আর তোমার এখানে এইটা জাম্প করে ভাইয়া এখানে আসলো, ঠিক আছে ভাইয়া? তোমার পেয়ার যে ইলেকট্রন গুলো আছে তারা জাম্প করে বেসিক্যালি এখানে চলে আসলো। তাহলে ভাইয়া দেখো তোমার কয়টা এখানে তোমার অরবিটাল তৈরি হয়েছে অযুগ্ম, কয়টা অযুগ্ম আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখন এরা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া তোমার 6টা sp3d2 সংকর অরবিটাল তৈরি করবে। সো এখন এদেরকে মিলেমিশে একাকার করো, এই 6টাকে এখন তুমি মিলেমিশে একাকার করো, তাহলে তোমার ভাইয়া 6টা sp3d2 সংকর অরবিটাল তৈরি করবে। সবাই বুঝছি আমরা এই পার্টটা ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া জি ওকে, ভাইয়া। আচ্ছা তোমাদের মেবি হচ্ছে আর 1-2 মিনিট না আরো 5 মিনিটের মতো আছে। আমি হচ্ছে জাস্ট আজকে ক্লাসে শেপ আর বন্ড অ্যাঙ্গেল হাইব্রিডাইজেশনের পুরো কনসেপ্টে শেষ করে দিব। সো মিটিংটা যদি এন্ড হয়ে যায় তোমরা আবার সেম লিংকে জয়েন করিও, কারণ এটা আবার আলাদা একটা ক্লাসে আলোচনা আলাদা করে কোনো দরকার নেই আসলে। আচ্ছা আমি ভাই এখানে ভাইয়া আমার 7টায়, হুম ভাইয়া আমার 7টায় পড়া আছে। আমাদের 10 মিনিট লাগবে আপু সর্বোচ্চ, আমরা 9 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। আচ্ছা আমরা ভাইয়া ওকে ভাইয়া। হ্যাঁ PCl5 এর স্ট্রাকচারটা একটু দেখি। সো আমরা এটা দেখলাম, তোমাদের যদি একটু PCl5টা দেখাই তাহলে তোমার জন্য বেটার হবে। সো PCl5 এর স্ট্রাকচার অবশ্যই ভাইয়া PCl5 দেখো, PCl5 sp3d, আচ্ছা আমরা ওটা আগে শেষ করে আসি। sp3d2, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে 6টা সংকর অরবিটাল তৈরি করতেছে sp3d2 sp3d2 এরকম। তাহলে ভাইয়া দেখো এটা কি রকম হবে তোমার, আমরা যদি আঁকি এটার আকৃতি ভাইয়া হবে অষ্টতলকীয়। সো আমরা এই কথাটায় আসতেছি। ধরো ভাইয়া এখানে যেটা হবে তোমার 4টা হাইব্রিড অরবিটাল ভাইয়া একই প্লেনে থাকবে, মাঝখানে তোমার পরমাণুটা আছে, 4টা হাইব্রিড অরবিটাল ভাইয়া তোমার একই প্লেনে থাকবে। প্রথম 4টা হাইব্রিড অরবিটাল তারা একই প্লেনে থাকবে, তাদের মধ্যে দেখো ভাইয়া সর্বোচ্চ কত ডিগ্রি হওয়া উচিত, ডিসটেন্সটা 90 ডিগ্রি, মানে বন্ড অ্যাঙ্গেলটা তুমি 360কে 4 দিয়ে ভাগ করো, তোমার বন্ড অ্যাঙ্গেলটা আসবে 90 ডিগ্রি। সো এটা হবে ভাইয়া 90 ডিগ্রি, ঠিক আছে? সো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ 360কে তুমি 4 দিয়ে ভাগ করো, তারা আসলে 90 ডিগ্রি, তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স। সো 90 ডিগ্রি কোণ করে থাকবে, 90 ডিগ্রি, ঠিক আছে, প্রত্যেকে 90 ডিগ্রি কোণ। আর ভাইয়া তুমি কলম দিয়ে করতে পারো, এই 4টা তোমার একই মানে একই প্লেনে অবস্থান করতেছে, আর প্লেন থেকে বাইরের দিকে একটা অরবিটাল ভাইয়া, প্লেন থেকে বাইরের দিকে একটা অরবিটাল ভাইয়া, আর নিচে উপরের দিকে একটা অরবিটাল, নিচের দিকে একটা অরবিটাল ভাইয়া। তাহলে এটা হলো এই আকৃতিটার নাম কি ভাই? এখানে আসলে কোণ একটাই, কোণ এখানেও 90 ডিগ্রি, আর তোমার প্লেনের সাথে যেটা লম্বভাবে উপরের দিকে যাচ্ছে সেটাও 90 ডিগ্রি ভাইয়া, নিচের দিকে যেটা যাচ্ছে ওইটাও 90 ডিগ্রি। এখন ভাই এটার নাম কি? বেসিক্যালি এটার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ভাইয়া অষ্টতলকীয়। এখন চতুস্তলকীয় তো বুঝলা 4টা ফেস, তাহলে অষ্টতলকীয়তে তোমার 8টা ফেস থাকবে আসলে, উপরে 4টা নিচে 4টা, অষ্টতলকীয়, বা ইংলিশে যদি বলি আমরা অক্টাহিড্রাল, অক্টাহিড্রাল। সো ভাই উপরে 4টা থাকবে, নিচে 4টা থাকবে। তাহলে দেখো ভাই এই বিষয়টা কিরকম ভাবে কাজ করতেছে তোমার। সো তুমি এখন এটাকে কানেক্ট করো। আচ্ছা এটা যদি আমি 3D একটা ডায়াগ্রাম দেখাই তাহলে তোমাদের জন্য বেটার হয়ে গেছে। আচ্ছা আমি 3D তে চলে যাই ডিরেক্ট। সো না এখানে ক্লিয়ার নাই, দাঁড়াও আমি একটু নেট থেকে আমি অক্টাহিড্রালে একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাই, একটা সেকেন্ড টাইম দাও। অক্টাহিড্রাল, অক্টাহিড্রাল শেপ, আচ্ছা পেয়ে গেছে একটা শেপ, আমি শেপটাকে কপি করে আনি, ওয়েট জাস্ট একটা সেকেন্ড টাইম দাও আমাকে। হ্যাঁ আই গেস হচ্ছে আমি নিয়ে আসতে পারছি। এখন দেখো ভাইয়া তোমরা আশা করি দেখতে পারতেছো, দেখো ভাইয়া 4টা তোমার হচ্ছে দেখতে পারতেছো না ভাইয়া তোমরা? 4টা দেখো ভাইয়া, 4টা কিভাবে আছে দেখো, এই যে এদের মধ্যে 90 ডিগ্রি, দেখো এদের মধ্যে 90 ডিগ্রি, 4টা পরস্পরের সাথে 90 ডিগ্রি, আর 2টা ভাইয়া তোমার লম্বভাবে আছে। সো ভাই এখন এদেরকে কানেক্ট করো। সো এদেরকে যদি কানেক্ট করো তুমি দেখো ভাই এখানে একটা ফেস পাইলা, এখানে একটা তল পাইলা, এখানে একটা ফেস।
তুমি ভাইয়া এদেরকে দেখো, এদেরকে কানেক্ট করো, এখানে একটা ফেস পাইলে ভাইয়া, তারপরে এদেরকে কানেক্ট করো, এখানে একটা ফেস পাইলে ভাইয়া, আর ওই পাশে দেখো, ওই পাশে কিন্তু একটা ফেস তৈরি হয়েছে। সো উপরে 4টা ভাইয়া, সেম ভাবে নিচে 4টা তল পাবা, এখানে একটা ফেস, এখানে একটা ফেস, উপরে যেভাবে 4টা পাইলা নিচে ওইভাবে 4টাই পাবা ভাইয়া। সো এটা হচ্ছে ভাইয়া তোমার অক্টাহিড্রাল বা অষ্টতলকীয়। সো আমি এটা একটু উপরের দিকে নিয়ে যাই, অক্টাহিড্রাল বা ভাইয়া অষ্টতলকীয়। সবাই বুঝছে তাহলে কিভাবে আমরা এটাকে কেন অক্টাহিড্রাল বলতেছি? ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। জি Okay. ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। এবং এদের মধ্যে ভাইয়া বন্ড অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি, এখানে অন্য কোনো অ্যাঙ্গেল আসতেছে না। সো ভাইয়া আমরা একটু PCl5 অর্থাৎ sp3d ওইটা একটু স্ট্রাকচারটা দেখে আসি। তুমি তো বুঝতে পারছো ভাই, এটা আসলে আকৃতিটা হচ্ছে তোমার ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। সো এটাকে যদি আমরা আঁকি, সিম্পলি মাঝখানে তোমার ফসফরাস হবে, ফসফরাস। সো আমরা ফসফরাসকে এঁকে ফেললাম মাঝখানে, ফসফরাস, এদিকে ভাই একটা শঙ্কর অরবিটাল, এদিকে একটা হাইব্রিড অরবিটাল ভাইয়া আঁকলাম, এখানে একটা হাইব্রিড অরবিটাল ভাইয়া। এই 3টা হাইব্রিড অরবিটাল তোমার একই প্লেনে অবস্থান করবে, তাদেরকে আমি সাদা কালারে রাখলাম। এই 3টা হাইব্রিড অরবিটাল একই প্লেনের মতো থাকতেছে, এই জন্য তো আমরা ত্রিভুজাকার বলতেছি। সো এখানে এটার সাথে ভাইয়া ক্লোরিনের পি অরবিটাল ওভারল্যাপ করবে, আর এটার সাথে ভাইয়া ক্লোরিনের পি অরবিটাল ওভারল্যাপ করবে, ক্লোরিনের পি অরবিটাল ওভারল্যাপ করবে ক্লোরিন, আর এটার সাথে ভাইয়া ক্লোরিনের পি অরবিটাল ওভারল্যাপ করবে। সো ক্লোরিনের পি অরবিটাল ওভারল্যাপ করলো, এটা ভাইয়া একটা প্লেনে অবস্থান করতেছে। আর বাকি দুইটা একটা প্লেন থেকে উপরের দিকে, যেটাকে আমি নীল কালারতে দেখাই, এটা ভাই একটা প্লেন থেকে উপরের দিকে, আর আরেকটা ভাই প্লেন থেকে নিচের দিকে, প্লেন থেকে উপরের দিকে আর প্লেন থেকে নিচের দিকে। তাহলে এখন প্লেন থেকে উপরের দিকে যেটা আছে ভাইয়া, সেটাকে একটা দেখো, তোমার এটা হচ্ছে ক্লোরিন, তোমার এই যে, আর নিচে আরেকটা ক্লোরিন। ঠিক আছে ভাইয়ারা, সবাই বুঝছি আমরা? ক্লিয়ার? জি ভাইয়া। এটা জি হচ্ছে ভাইয়া ভাইয়া। PCl5 এর হাইব্রিডাইজেশন ডায়াগ্রাম। সো মেবি আর 1 মিনিট